মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ট্রেনের কামরায় সকলে হতবাক। একটা শোরগোল পড়ে গেল। দেয়াসিনী হাতটা তখনও বাড়িয়ে রেখেছিল দরজার কাছে। কয়েক মুহূর্ত পর চোখ খুলল। ওর বুকটা ধড়াস ধড়াস করছে। বাইরে মুখ বের করে তাকাবার সাহস পেল না দেয়াসিনী। কিছুক্ষণ পরে ডান দিকে ফেলে আসা প্ল্যাটফর্মে ও তাকালো। কিছু দেখতে পেল না। সামনে একটি মহিলার কোলে একটা বাচ্চা। মহিলাটি দেয়াসিনীকে বললেন, চিন্তা করো না, প্ল্যাটফর্মেই পড়েছে। দেয়াসিনী তাকিয়ে রইল মহিলাটার দিকে। বাকিরা তখন আলোচনা শুরু করে দিয়েছে। দেয়াসিনী ধীরে ধীরে দরজা থেকে সরে ভেতরে এসে বসল। ভেতরে কত ফাঁকা বসার জায়গা পড়ে আছে, অথচ সবাই গিয়ে দরজাতেই ভিড় করেছে। হাত দিয়ে টেনে নেবার সময় ছেলেটাকে এক মুহূর্ত দেখেছিল দেয়াসিনী। মাথায় অগোছালো চুল, চশমা আর এক মুখ দাড়ি। চোখ বন্ধ করতেই মুখটা ভেসে এলো। দরজার কাছে অতগুলো মানুষ গার্ড করে না থাকলে ছেলেটার পা স্লিপ খেত না। আশ্চর্য, এরা মানুষকে জায়গা ছেড়ে দেবে না? যদি প্ল্যাটফর্মে না পড়ে ভয়ঙ্কর কিছু হতো। যত দিন যাচ্ছে দেয়াসিনীর কাছে কলকাতা আরো অসহ্য হয়ে উঠছে। মাঝে মাঝে দেয়াসিনী স্টেশনে বা জনবহুল রাস্তায় ক্লান্ত দাঁড়িয়ে সে দেখে আর ভাবে, এত লোক কলকাতায়, প্রতিদিন যেন কলকাতায় মানুষ বাড়ছে। দেয়াসিনীর মনে হয় এত লোক ধারণ করার ক্ষমতা কলকাতার আর নেই। একটা লোক আর একটা লোককে এক চুল জায়গা ছাড়তে রাজি নয়। দেয়াসিনীর তখনই মনে পড়ে স্নিগ্ধ সবুজ সাকুয়া ঝোড়ার কথা, চা বাগান, বিল, ঝর্ণা, জঙ্গলের মতো সেখানকার সহজ মানুষগুলোর কথা। স্টেশন থেকে নেমে দেয়াসিনী দেখল হাতে 2 ঘন্টা সময় আছে। ও কলেজে না গিয়ে পিজিতে ফিরল। স্নান করে বেরিয়ে অনেকটা শান্ত হলো। সাদা সবুজ রঙের একটা শাড়ি পরল দেয়াসিনী। কোনোদিনই বেশি সাজে নাও। আর আজ তো ওর মনটা বিকেলের সেই ঘটনায় পড়ে আছে। চুলটাকে আলতো বেঁধে দেয়াসিনী শ্যামবাজারের একটা বাসে উঠে পড়ল। যেখানে নাটক হবে সেখানে এসে দেয়াসিনী দিঘিকে ফোন করল। তার আগেই পেছন থেকে দিঘি এসে দেয়াসিনীকে জড়িয়ে ধরে বলল, কি সুন্দর লাগছে তোকে। ইস, অভিকের জন্য খারাপ লাগছে। দাঁড়া, তোর একটা ছবি তুলে ওকে পাঠিয়ে দিই। দেয়াসিনী দিঘির দিকে ফিরল। বলল, একদম না। তুই ওর মাথাটা খাচ্ছিস তাহলে? দিঘি বলল, সেই রে, আর কেউ তো কিচ্ছু জানে না। এই, চা খাবি তো? দাঁড়া, এক্ষুনি আনছি। বলেই একদিকে চলে গেল। 2 মিনিট বাদে দিঘি একটা ছেলেকে হাত ধরে আনল আর দেয়াসিনীর দিকে চায়ের কাপ এগিয়ে দিল। ছেলেটাকে দেখেই দেয়াসিনীর বিকেলের কথা মনে পড়ে গেল। ট্রেনের সেই ছেলেটা। দিঘি তখন ছেলেটিকে দেখিয়ে বলল, দেয়া, ও হলো শ্রমিক, আমার স্কুলের বন্ধু। আর শ্রমিক, তোকে তো দেয়ার কথা কত বলেছি। দেয়াসিনীর মুখ দিয়ে বেরিয়ে গেল, আপনি ঠিক আছেন? দিঘি বেশ অবাক হয়েও হেসে ফেলে বলল, তোরা দুজনকে চিনিস? দেয়াসিনী শ্রমিকের দিকে তাকিয়ে দেখল শ্রমিক ওকে ইশারা করছে দিঘিকে বিকেলের ঘটনা না বলার জন্য। দেয়াসিনী আর কিছু বলল না। একটু বাদে দিঘি বলল, তোরা তাহলে নিজেরা কথা বল, আমি এগোই। দেয়া, 10 মিনিট বাদে ভেতরে চলে যাস, আর শেষ হলে গ্রিন রুমে চলে আসিস। দেয়াসিনী হাত ধরে উইশ করল দিঘিকে। দিঘি আর দাঁড়ালো না। দিঘি চলে যেতেই শ্রমিক দেয়াসিনীকে বলল, থ্যাংক ইউ। দেয়াসিনী বলল, আপনার কিছু হয়নি তো? বাবা, আমি যা ভয় পেয়েছিলাম না। শ্রমিক বলল, আমি ঠিক আছি। হাঁটু আর কবজিতে ঝুলে গেছে, আর খুব ব্যথা, কিন্তু কাউকে কিছু বলতে পারছি না। এই দলটা আসলে আমার, নাটকটাও আমারই লেখা, অভিনয়ও করছি। আমি বসে থাকলে মুশকিল, তাই সবার সামনে ঠিক থাকতে হচ্ছে।
দীঘিকে কিছু বলবেন না প্লিজ। দেয়াশিনী বলল, আচ্ছা আপনি ওরকম একটা পাগলামো করতে গেলেন কেন? পরের ট্রেনটা ধরতেই তো পারতেন। শমিক বলল, সরি, তখন এত তাড়া ছিল, আর আমি আসলে প্রথমে আপনাকে পুরোপুরি চিনতে পারিনি। আপনার প্রশ্ন শুনে শিওর হলাম আপনিই তখন আমায় হেল্প করেছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। দেয়াশিনী শুকনো গলায় বলল, উপহাস করছেন? তাও তো বাঁচাতে পারলাম না আপনাকে। আর একটু হলে আপনার কি হয়ে যেত ভাবতে পারছেন? শমিক চেয়ে দেখল দেয়াশিনীর কোমল মুখটায় একটা গাঢ় বিষাদের ছায়া। ও বুঝতে পারল দেয়াশিনী কথার কথা বলছে না। শমিকের মনে হলো, তাহলে কি মৃত্যুকে কখনো খুব কাছ থেকে দেখেছে দেয়াশিনী? ওর মতো? জিজ্ঞেস করতে পারল না শমিক। তখনই ওকে তন্ময় এসে ডাকল। দেয়াশিনীকে ভেতরে যেতে বলে শমিক এগিয়ে গেল তন্ময়ের কাছে। কিন্তু দেয়াশিনীর সেই বিষাদ মাখা মুখ শমিকের মনে থেকে গেল। দেয়াশিনীকে ও আর কখনো ভুলবে না। দেয়াশিনীর মুখকে নরম আলোয় দেখে জীবনে প্রথম শমিকের কাউকে ভালোবাসতে ইচ্ছে হলো। মাঝরাতে ঘুম ভেঙে শমিক ভয় পেয়ে যেভাবে খড়কুটো আঁকড়ে ধরতে চায়, তার সাথে এই মুখের খুব মিল পেল শমিক। পরের দিন সকালে দেয়াশিনী কলেজ যাবে বলে রেডি হচ্ছিল। ভাইকে ফোন করে জানিয়ে দিল আজও যাবে না। ভাই গিয়ে যাতে ঘরগুলো দেখে নেয়। ভাই বলল কিছু পছন্দ হলে ওকে ছবি পাঠিয়ে দেবে। আজকে কলেজে টানা 5টা ক্লাস করে দেয়াশিনী অভিককে লাইব্রেরির বারান্দায় নিয়ে এলো। জায়গাটা বেশ নিরিবিলি। দেয়াশিনী ভেবে এসেছিল অভিকের সাথে আজ কথা বলবে। অভিক দেয়াশিনীর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার বলতো? সিরিয়াস কিছু নাকি? দেখ, তুই সিরিয়াস কথা বলে আমার ভয় লাগে, কারণ সেগুলো আমার মাথার উপর দিয়ে যায়। দেয়াশিনী অভিককে সরাসরি জিজ্ঞেস করল। অনেকদিন থেকেই আমাদের বন্ধুত্বটা আর আগের মতো নেই। এখন আমাদের মধ্যে অভিমান আর অধিকার বোধ বেশি। কিন্তু যা বলিসনি আমি সেটা শুনতে চাই অভিক। তুই কি আমাকে ভালোবাসিস? অভিক স্থির হয়ে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকল। তারপর বলল, অভিমানের সাথে আমার ভালোবাসার কি সম্পর্ক দেয়া? দেয়াশিনী সামান্য অস্থির। অভিক, পরস্পরের প্রতি এক্সপেকটেশন তৈরি হলে তবেই এগুলো আসে। আমাদের নির্ভেজাল বন্ধুত্বটাকে আমি আর খুঁজে পাই না। অভিক চুপ করে চেয়ে থেকে কিছুক্ষণ পরে বলল, দেয়াশিনী, এই প্রশ্নটা আমি নিজেকে অনেকবার করেছি। ভালোবাসা কি আমি জানি না, তবে তোকে ছাড়া আমি আমার জীবন দেখি না। আমি চাই তোর সমস্ত স্বপ্ন পূরণ হোক। আমি সব সময় তোর সাথে আছি। দেয়াশিনী বলল, আমি একজনকে ভালোবাসি অভিক। তুই সবটা জানিস না। আমরা চাই না কাউকে। তুই নিজেকে ঠকাস না প্লিজ। অভিক হেসে ফেলল। তোকে ভালোবাসলে আমি নিজেকে ঠকাবো দেয়া? কিছু চেয়েছি বলে তোকে ভালোবেসেছি? আমি তোকে ভালোবাসি তুই সুন্দর বলে। সুন্দর বলতেই যেমন বললি তুই একজনকে ভালোবাসিস। এই ভালোবাসতে পারার জন্য সহজ মানুষ হতে হয়। সবাই ভালোবাসতে পারে না দেয়া। আমি তোর লড়াইগুলোতে তোর পাশে থাকতে চাই। দেয়াশিনী স্পষ্ট গলায় বলল, আমি চাই না। এই মুহূর্তে নিজের কোনো কথা আমার পক্ষে ভাবা সম্ভব নয়। আমার স্বপ্নগুলো সব ভেঙে চলে গেছে। তারপরই দেয়াশিনী নিজের ভবিষ্যৎ পরিকল্পনার সবটাই খুলে বলল অভিককে। অভিক কিছুক্ষণ সময় নিয়ে দেয়াশিনীকে জানালো, এত বড় পৃথিবীতে দেয়াশিনীকে ছেড়ে দিলে অভিক একদম একা হয়ে যাবে। কোনো কিছু চেয়েছে বলে দেয়াশিনীকে কখনো ভালোবাসেনি সে। দেয়াশিনীর কাছে কোনো প্রত্যাশাও করে না। দেয়াশিনী না চাইলে ওকে দূর থেকে ভালোবাসবে অভিক, তবু বাসবে। দেয়াশিনী নিজেকে শক্ত করল। অভিককে ছেড়ে ধীরে ধীরে দেয়াশিনী লাইব্রেরি চত্বর থেকে বেরিয়ে এলো। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেছে।
দেয়াশিনী অভিককে বোঝার চেষ্টা করেছে। অভিক ওদের বন্ধুত্বে ভালোবাসার জটিলতা নিয়ে আসেনি, তবে অভিকের ভালোবাসা এখনো বুঝতে পারে দেয়াশিনী। ও অভিককে বন্ধু হিসেবে আরো কাছের করে নিয়েছে। এক ধরনের নির্ভরতাও এসেছে একে অপরের প্রতি। আজ ওদের গ্র্যাজুয়েশনের লাস্ট সেমের রেজাল্ট। এবারও দেয়াশিনী ফার্স্ট আর অভিক সেকেন্ড হয়েছে। দেয়াশিনী ফোন চেক করছিল। দিঘি আজ আসেনি। মাঠের পাশের রাস্তাটা থেকে শমিককে হেঁটে আসতে দেখল দেয়াশিনী। ইদানিং শমিকের সঙ্গে প্রায়ই ওর দেখা হয়ে যায় ক্যাম্পাসে। শমিকই এগিয়ে এসে টুকটাক কথা বলে। দেয়াশিনী আর শমিকের মধ্যে কথা কম, বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বেশি হয়। আজকে শমিক দেয়াশিনীকে দেখা করতে বলেছিল। ওর নাকি কি সব জরুরি কথা বলার আছে, তাই দেয়াশিনীকে ক্যান্টিনের পিছনে থাকতে বলেছিল। দেয়াশিনী অপেক্ষা করছিল শমিকের জন্য। শমিকের সঙ্গে কথা বলা শেষ করে দেয়াশিনী ক্যান্টিনে ফিরল। অভিককে কোথাও দেখতে পেল না। একটু আগে যেখানে টিনটিনরা বসে আড্ডা দিচ্ছিল, দেয়াশিনী আর অভিকও ওদের মধ্যে বসেছিল। দেয়াশিনী শমিকের সাথে দেখা করার জন্য উঠে গেছিল। অভিককে বলেছিল ওর জন্য অপেক্ষা করতে। দেয়াশিনী অভিককে ফোন করল, সুইচড অফ বলছে। অভিককে সব জায়গায় খুঁজল দেয়াশিনী, কোথাও পেল না। বাকি বন্ধুরাও কেউ বলতে পারল না ওর কথা। 2 সপ্তাহ পর অনুষ্কার ফোন পেল দেয়াশিনী। অভিক লন্ডনে চলে গেছে। সমীক্ষার ফেসবুক স্টোরি থেকে জানতে পেরেছিল অনুষ্কা। দেয়াশিনী কোনো উত্তর দিতে পারল না। এক বছর কেটে গিয়েছে। দেয়াশিনী এখনো জানে না অভিক সেদিন ওকে না বলে চলে গেছিল কেন। তারপরে আর একদিনের জন্যেও ওর সঙ্গে যোগাযোগ করেনি। অনুষ্কার ফোন পাওয়ার পর অভিকের নাম্বারে আর কোনো দিন ফোন করেনি দেয়াশিনী। সমীক্ষার কথা শুনে আশ্চর্য হয়ে গেছিল। যে মানুষটাকে ফার্স্ট ইয়ার থেকে সহ্য করতে পারত না অভিক, চলে যাবার আগে তাকে বলে যেতে পারল, আর দেয়াশিনীকে একবারও বলল না। এই তাদের বন্ধুত্ব ছিল। আর এত যে ভালোবাসার কথা বলতো অভিক, এতগুলো দিন অভিক তো দিব্যি বেঁচে রইল তাকে ছাড়া। সেদিন আহত হয়েছিল দেয়াশিনী। সমীক্ষার সঙ্গে তারপর একদিন রাস্তায় দেখা হয়েছিল। দেয়াশিনী তাড়ায় ছিল, তাই প্রথমে ওকে দেখতে পায়নি। সমীক্ষা ওকে দেখে অদ্ভুত হেসে এগিয়ে গেছিল। দেয়াশিনী বিশ্বাস করতে পারে না যে অভিকের ওর জন্য কষ্ট হয় না। ইলেকট্রিক কেটলে কফি করছিল দেয়াশিনী। 2 কাপ কফি নিয়ে ভাইয়ের ঘরে ঢুকল। ওর ভাই বিছানায় বসে পড়াশুনো করছিল। ফটোগ্রাফি নিয়ে ভর্তি হয়েও ছেড়ে দিয়ে আবার ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়েছিল নীলার্ক। ততদিনে ওর ইঞ্জিনিয়ারিং পড়তে ভালো লেগে গেছিল। ফটোগ্রাফিটাকে প্যাশন হিসেবেই রেখেছে ও। দুর্দান্ত রেজাল্ট করেছে এবছর। নীলার্কর এখন একটাই স্বপ্ন, বিটেক শেষ করেই একটা দারুণ চাকরি করে মাকে আর দিদিকে নিয়ে ভালো থাকা। বাবার জন্য কোনোদিন কিছু করতে পারবে না, এই অসীম কষ্ট ওকে কিছুতেই শান্তি দেয় না। দিদি ভাই, মা আর ওর মধ্যে বাবাকে নিয়ে কোনো কথা হয় না কখনো। ওরা 3 জনেই জানে ওটা ওদের কষ্টের জায়গা। বছরখানেক আগে 2 কামরার এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল দেয়াশিনী। একটা ঘরে ভাই আর একটা ঘরে ও থাকে। কিন্তু বেশিরভাগ দিনই ভাই রাতের বেলা দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে ওর পাশে এসে ঘুমিয়ে পড়ে। দেয়াশিনীর মনে হয় ভাইটা একটুও বড় হয়নি। ও দেখেছে এখনো ঘুমের মধ্যে ছোটবেলার মতো ভয় পেয়ে কেঁপে ওঠে ভাই। তারপরই চোখ খুলে তাকিয়ে বলে, মনে হলো পড়ে যাচ্ছিলাম দি ভাই। দেয়াশিনী ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। দেয়াশিনী জানে বাবা চলে যাবার পর ভাই একদিনও শান্তিতে ঘুমোয়নি। আজ দেয়াশিনীর মায়ের কলকাতায় আসার কথা। সৌম্য জলপাইগুড়ি থেকে ফিরছে আজ, তাই ও বলেছিল স্টেশন থেকে মাকে নিয়ে একসাথেই ফিরবে।
ওদের কারোর স্টেশনে যাবার দরকার নেই। কলিং বেল বেজে উঠতেই দেয়াসিনী গিয়ে দরজা খুলল। মা আর সৌম্য দাঁড়িয়ে আছে। মাকে অনেক দিন পর দেখল দেয়াসিনী। মা চুলে আর রং করায় না, কাঁচা পাকা চুলে মায়ের মাথা ভরে আছে। ভাই গিয়ে মাকে জড়িয়ে ধরল। দেয়াসিনীর মায়ের সঙ্গে এক ধরনের আড়ষ্টতা কাজ করে। মায়ের সঙ্গে অত সহজ হতে পারে না ও। ভাই প্রশ্নের পর প্রশ্ন করছে মাকে। দেয়াসিনী পরিষ্কার কাপড় বের করে দিল মাকে স্নানের জন্য। কাল ওরা দু ভাই বোনে বাজার করে নিয়ে এসেছে। ভাই আজ মাংস রাঁধবে ঠিক করেছে। দেয়াসিনী ভাত বসিয়ে দিল। ভাইকে আলু পেঁয়াজ কেটে সব গুছিয়ে দিল। তারপর স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়ল। একেবারে কোচিং সেরে ফিরে দুপুরে খাবে। দেয়াসিনী মাস্টার্সে ভর্তি হয়নি, চাকরির পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা কোচিংয়ে ভর্তি হয়েছিল। অনুষ্কা আর দিঘি মাস্টার্স করছে, টিনটিন MBA। রিতম দেয়াসিনীর সঙ্গে এক কোচিংয়েই পড়ে। কোনো কোনো দিন দুপুরে ওরা কোচিং থেকে ক্যাম্পাসে যায়। দেয়াসিনীর ওর কলেজের দিনগুলোর কথা মনে পড়ে। আর মনে পড়ে একজনকে, যে ওই দিনগুলোর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জুড়ে রয়েছে। অনুষ্কার দিঘির খুব রাগ অভিকের ওপর। ওরা ভাবে অভিক বিদেশে যাওয়ার সুযোগ পেয়ে দেয়াসিনীকে ভুলে গেছে। দেয়াসিনীর রেজাল্ট অভিকের চাইতেও ভালো। দেয়াসিনীও চাইলে যেতেই পারত, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেয়াসিনী জানে অভিককে এসব কিচ্ছু নয়। দেয়াসিনী বোঝে কি প্রচণ্ড অভিমানে অভিক দেয়াসিনীর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু তার কারণ জানে না ও। অভিক ওকে একবার সুযোগও দিল না। এই না জানাটাই দেয়াসিনীকে কষ্ট দেয়। ভুল বুঝুক বা ঠিক বুঝুক, বলে ছেড়ে যাওয়ার মধ্যে এক ধরনের স্বীকারোক্তি আছে। অভিকের চলে যাওয়ার মধ্যে সেই সহজ স্বীকৃতিটাও নেই। দেয়াসিনী কোচিং থেকে বেরিয়ে বাসে উঠল। বাসের জানলা দিয়েই উল্টো দিকের ফুটে শ্রমিককে দাঁড়িয়ে থাকতে দেখল। শ্রমিক ওকে দেখতে পেয়ে প্রায় ছুটে ওর জানলার কাছে এলো। সিগারেটটা ফেলে দিয়ে বলল, আই নাম নাম, বিকেলে খুব ভালো নাটক আছে একাডেমিতে, তোর কাছেই যাচ্ছিলাম। দেয়াসিনী বাস থেকে নামল। শ্রমিকের মুখে চওড়া হাসি। অনেক দিন পর শ্রমিককে এত আনন্দে দেখল দেয়াসিনী। হাসি খুব ছোঁয়াছে। দেয়াসিনীও খুশি হয়ে বলল, কি হয়েছে রে? শ্রমিক বলল, কেস কর। দেয়াসিনী ভাবতে লাগলো। স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়েছিল শ্রমিক। গ্র্যাজুয়েশনে টপ করেও খুশি হয়নি। সেই শ্রমিক কিসে এত খুশি হতে পারে? দেয়াসিনী বলল, দূর, পেটে খিদে নিয়ে আমি অত মাথা কাটাতে পারছি না। শ্রমিক বলল, আগে বলবি তো তুই খাসনি। চল আমি আজ খাওয়াবো, আমিও কিছু খাইনি, তোকে দেখে সেটাও ভুলে গেছি। দেয়াসিনীর অবাকের পর অবাক হওয়ার পালা। শ্রমিকের কাছে মাসের 15 দিন কোনো টাকা থাকে না। সেই সময়গুলোতে দেয়াসিনীর কাছেই ও ধার করে। দেখা হলে দেয়াসিনী ওকে খাওয়ায়, নইলে দেয়াসিনী জানে শ্রমিক একবেলা না খেয়ে থাকবে। মাসের শুরুতে অবশ্য দেয়াসিনীকে ধারগুলো মিটিয়ে দেয়। দেয়াসিনী জানে দলের পেছনেই সব খরচ হয়ে যায় শ্রমিকের। আগে এত খরচ হতো না। লোক কমছে, নতুন ছেলেদের নিতে হয়েছে, ঘর ভাড়া বেড়েছে। রিহার্সালের পর কেউ খেতে চাইলে নিজে না খেয়েও শ্রমিক তাকে খাওয়াবে। দিঘির কাছ থেকে কখনো টাকা নেয় না শ্রমিক। দেয়াসিনী ছাড়া আর কারোর কাছেই টাকা ধার করে না সে। দিঘি এটা জানে না। দেয়াসিনীর সঙ্গে শ্রমিককে নিয়ে কোনো কথা বলে না দিঘি। একটা বেশ পুরনো রেস্তোরাঁতে এসে বসল শ্রমিক আর দেয়াসিনী। বিরিয়ানি আর মাংস অর্ডার দিল শ্রমিক। খাবার এলে শ্রমিকের খাওয়া দেখল দেয়াসিনী। হাতে অল্প করে ভাত তুলে মুখে পুরছে শ্রমিক। কিন্তু দেয়াসিনী বুঝল শ্রমিকের খিদে পেয়েছে, আর ও অনেক দিন ভালো করে খায়নি। শ্রমিকের চেহারাটা দিন দিন আরও ভাঙছে।
দেয়াসিনীর কেমন মায়া হলো ওকে দেখে। মা থেকেও নেই, একা একা কিভাবে ভেঙে চুরে বেঁচে থাকে শ্রমিক। অভিক একা ছিল ঠিকই, কিন্তু ও নিজের কথা ভাবত। নিজেকে আর দেয়াসিনীকে যত্নে রাখতে চাইতো অভিক। শ্রমিক যেন নিজের কথা ভাবতেই পারে না। শ্রমিক হঠাৎ খাওয়া থামিয়ে মুখ তুলে দেখল দেয়াসিনীকে। দেয়াসিনী খাচ্ছে না দেখে জিজ্ঞেস করল, কি হলো, খাচ্ছিস না? শ্রমিক আবার প্রশ্ন করল, আমি অসভ্যের মতো খাচ্ছিলাম তাই না? দেয়াসিনী মাথা নেড়ে না বলল। জিজ্ঞেস করল, খাওয়া দাওয়া করিস না কেন শ্রমিক? গত মাসে যে টিউশনটা ধরলি ওটা আছে না গেছে? শ্রমিক হাসল, হ্যাঁ রে, একটা টিউশনই না থাকলে আমার পেটে যেন খাবার জুটছিল না। দেয়াসিনী বলল, নিজের কথা কি একটুও ভাববি না তুই? শ্রমিক চেয়ে রইল ওর দিকে, তারপর অস্ফুটে বলল, তুই আছিস তো। দেয়াসিনী মুখ নামিয়ে নিল, নিজের প্লেট এগিয়ে নিয়ে খেতে শুরু করল। বিরিয়ানির মাংসটা শ্রমিকের প্লেটে তুলে দিল। শ্রমিক কিছু বলার সাহস পেল না। বাইরে বেরিয়ে শ্রমিক বলল, এবার বল, আমি এত খুশি কেন? দেয়াসিনী আর চোখে তাকিয়ে বলল, কি নাম দিলি নাটকটার? শ্রমিক হেসে ফেলল, বলল, কিভাবে বুঝলি? দেয়াসিনীও হাসছে। ভাবতে হলো, বহুদিন ধরে দুর্দান্ত কিছু একটা লেখার চেষ্টা করছিলি। শ্রমিক বলল, আর কাল রাতেই লিখে ফেললাম। যা লিখেছি না, আমার প্রেমে পড়ে যাবি জাস্ট। দেয়াসিনী হেসে বলল, অসীমের স্বপ্ন দেখা ভালো শ্রমিক বাবু। শ্রমিক নিঃশব্দে দেয়াসিনীর হাত ধরল। দেয়াসিনী ওর হাত ছাড়িয়ে নিল না। নাটক দেখে বেরিয়ে রবীন্দ্র সদন থেকে শ্রমিক দেয়াসিনীকে বাসে তুলে দিল। শ্রমিক পৌঁছে দেবে বলেছিল, কিন্তু কাল শ্রমিকের একটা সেমিনার আছে বহরমপুরে, সকাল সকাল ওকে যেতে হবে। তাই দেয়াসিনী জোর করে শ্রমিককে বাড়ি পাঠিয়ে দিল। শ্রমিককে টেক্সট করলো, রাতে অবশ্যই খাবি, আমাকে ছবি না পাঠালে কিন্তু বাড়ি পৌঁছে জানাবো না। দেয়াসিনী ভাবছিল শ্রমিকের সঙ্গে ওর সম্পর্কটার কথা। আজ প্রথম শ্রমিক ওর হাত ধরল। এতদিন একটা সহজ বন্ধুত্বের সম্পর্ক ছিল ওদের। শ্রমিক দেয়াসিনীকে ভালোবাসে, সেই ভালোবাসার কথা খুব স্পষ্টভাবে দেয়াসিনীকে বলেছিল। শ্রমিক সহজ মানুষ, দেয়াসিনীকে সাজলে ওর কতটা ভালো লাগে, ওর প্রতি মুগ্ধতার কথা নিঃসংকোচে সরাসরি বলে। রাস্তায় পাশাপাশি হাঁটতে হাঁটতে শ্রমিক আচমকা দাঁড়িয়ে পড়ে দেয়াসিনীর চুলের ক্লিপ খুলে দিয়ে বলেছিল, ভালো লাগছে। দেয়াসিনীরও ভালো লাগে শ্রমিককে। ওর সাথে থাকলে দেয়াসিনীর নিজেকে সহজ লাগে। তাছাড়া শ্রমিকের প্রতি দেয়াসিনীর একটা অদ্ভুত মায়া আছে। দেয়াসিনীর শ্রমিককে আগলে রাখতে ইচ্ছে করে। হঠাৎ দেয়াসিনীর ফোন বেজে উঠল। দেয়াসিনী ভাবল মা বা ভাই ফোন করেছে। ও বাড়িতে বলে এসেছিল দুপুরে ফিরবে, কিন্তু এখন তো প্রায় সন্ধে। ও ফোন বের করে চমকে উঠল। অভিক ফোন করেছে। কতদিন পর এই নম্বর থেকে ফোন এলো আজ। দেয়াসিনী অনুভব করল বহু যুগের ওপার থেকে একটা মানুষ যেন ওর ফোন ধরার অপেক্ষা করছে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।